আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজ 27 জানুয়ারি টঙ্গী ইসলামিয়া আলিম মাদ্রাসার টঙ্গী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান, অত্যন্ত দয়াবান। তিনি দয়া করে তৌফিক দেওয়ার কারণেই আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের টঙ্গী ইসলামিয়া আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা শিশু শ্রেণী থেকে আলিম পর্যন্ত, অর্থাৎ প্রাইমারি সেকশন, মাধ্যমিক সেকশন, কলেজ সেকশন সব মিলিয়ে আমরা প্রায় 300 পুরস্কার আজকে আমরা বিতরণ করব আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে। আমাদের ছাত্রছাত্রীরা যেন বেশিরভাগ অংশই যেন পুরস্কার পায়, এই জন্য আমরা শ্রেণীভিত্তিক আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি। শ্রেণীভিত্তিক বিভিন্ন ইভেন্টে আমরা খেলাধুলার আয়োজন করেছি, যাতে অধিকাংশ ছাত্রছাত্রীরাই পুরস্কার পায়। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। মঞ্চে উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ এসকে মান্নান সাহেব এবং মরহুম হলেকা বিবির যোগ্যতম সন্তান এসকে আতাউর রহমান লতিফ সাহেব। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠাতা আলহাজ এসকে মান্নান এবং ওনার মরহুমা স্ত্রী হলেকা বিবির নাতি এসকে খোকন সাহেব, মুস্তফা সাহেব। আমরা প্রতিষ্ঠাতা পরিবারের সকল সদস্যকে আমরা শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের ব্যানার দেখে আপনারা বুঝতে পারছেন আমরা প্রতিষ্ঠাতা পরিবারকে আমাদের মূল্যায়ন কতটুকু করেছি, এটা আপনারা ব্যানারের দিকে তাকায় বুঝতে পারবেন। আমরা ব্যানারে 1 নম্বরে দিয়েছি প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যবৃন্দ। আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় 1 নম্বরে আমরা দিয়েছি প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যবৃন্দ। অতএব আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আমাদের প্রতিষ্ঠাতার পরিবারকে শ্রদ্ধা করি, সম্মান করি। ওনাদের যেই সম্মান পাওয়ার যোগ্য সেটা যথাযথভাবে আমরা
স্মরণ করি এবং অনুভব করি। আমাদের মাঝে স্টেজে উপস্থিত আছেন আমাদের ছাত্রী অভিভাবক, রাজনীতিবিদ জনাব শাহাবুদ্দিন সাহেব। আরেকজন অভিভাবক আমাদের উপস্থিত আছেন, তিনি ওনার নাতিন এখানে পড়েন, নামটা বলি গেল, ফজলুল হক ভাই। এছাড়া আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন। আমি সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনেকের কাছে একটু যারা একটু ধর্মান্ধ তাদের কাছে মনে হয় যে এইটা কি আবার মাদ্রাসায় আবার খেলাধুলা কিসে। আমি এই বিষয়টি একটু ব্যাখ্যা করতে চাই। খেলাধুলা কেন? আমাদের যে সন্তানেরা মাদ্রাসায় পড়ে তারা যদিও আরেকজনের সন্তান, কিন্তু আমরা আমাদেরই সন্তান তুল্য মনে করি। তাদের শারীরিক সুস্থতার জন্য, শরীরকে নিরোগ রাখার জন্য এই খেলাধুলার আয়োজন করা হয়। আমাদের ছাত্রছাত্রীদের সামাজিক, মানসিক এবং আবেগিক ও নৈতিক বিকাশ গঠনের জন্য এই খেলাধুলার আয়োজন করা হয়। আমাদের ছাত্রছাত্রীদের বুদ্ধির বিকাশের জন্য এই খেলাধুলার আয়োজন করা হয়। লেখাপড়ার প্রতি ইতিবাচক প্রভাব পড়বে এই খেলাধুলা এবং স্মরণ শক্তি বৃদ্ধি পাবে এই খেলাধুলার মাধ্যমে। পড়ালেখায় পাঠে একঘেয়েমিতা কেটে যাবে এই খেলাধুলায়। খেলাধুলায় আত্মবিশ্বাস তৈরি করে, আত্মবিশ্বাস বৃদ্ধি করে। খেলাধুলা করলে যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে আমি প্রতিযোগিতায় অংশ করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অথবা সে কিছুই করতে পারলো না, তারপরেও তার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হয়। মনের যে ভয়, সেই ভয়টা তার কেটে যায়। প্রতিযোগিতামূলক মানসিকতা তার মধ্যে সৃষ্টি হয়। তাছাড়াও ছাত্রছাত্রীদের মানসিক যে চাপ থাকে লেখাপড়ার কারণে, পারিপার্শ্বিকতার কারণে, এই চাপটা অনেকটা কমে যায় খেলাধুলায় অংশগ্রহণ করলে। আমাদের ছাত্রছাত্রীরা বর্তমান যুগে মোবাইল চালিয়ে ঘরের মধ্যে বসে থেকে মোবাইল গেম খেলতে সবগুলো মোটাসোটা হয়ে যাচ্ছে, চর্বি জমে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে। এই ওজন নিয়ন্ত্রণ করা, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে আমাদের এই ছাত্রছাত্রীদের শারীরিক গ্রোথের জন্য এই খেলাধুলা। আমাদের ছাত্রছাত্রীদের যদি আমরা মোবাইলে ফেলে রাখি, মোবাইল গেমে রেখে দেই, ইউটিউবের মধ্যে রেখে দেই, তাহলে এদের যে মেজাজের যে ভারসাম্যতা, এই ভারসাম্যতা কোনোদিন সৃষ্টি হবে না, নষ্ট হবে। এই মেজাজের ভারসাম্যতা সৃষ্টির জন্য এই খেলাধুলার আয়োজন করা হয়েছে। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেরই সুপ্ত প্রতিভা আছে। কেউ আগামী দিনে একজন ভালো খেলোয়াড় হবে। তার এই যে সুপ্ত প্রতিভা, শারীরিক শক্তির সক্ষমতা, এটা বিকাশের জন্য এই খেলাধুলা। যদি আমার ছাত্রছাত্রীর এই শিশুদের মাঝে যে সুপ্ত প্রতিভা আছে সেটা বিকশিত হবে, প্রকাশিত হবে এই খেলাধুলার মাধ্যমে, তখন আমরা বুঝতে পারি যে এই ছেলের, এই মেয়ের এতটুকু যোগ্যতা আছে। তো এই যে খেলাধুলার জন্য আমরা এই কাজগুলো করি,
মাদ্রাসায় খেলাধুলা করে কেন, এটা যারা প্রশ্ন করে এরা এখনো অন্ধকার যুগে, জাহিলিয়াতের যুগে অবগাহন করছে। আমাদের খেলাধুলা এমন, আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা বিষয় আছে, ক্লাস 6 থেকে শারীরিক শিক্ষা, এমনকি একটা মন্ত্রণালয় আছে শারীরিক শিক্ষা এবং শারীরিক চর্চা, এরপরে খেলাধুলা ক্রীড়া মন্ত্রণালয় আছে। সব মিলিয়ে আমাদের ছাত্রছাত্রীদের মন মানসিকতার এগুলি বিকশিত করার জন্যই হলো এই ক্রীড়া প্রতিযোগিতা। তাহলে আমরা বুঝলাম যে এই ক্রীড়া প্রতিযোগিতা আমরা আমাদের সন্তানটা কি ধরনের লাভবান হচ্ছে লেখাপড়ার পাশাপাশি। সম্মানিত অভিভাবক অভিভাবিকা, প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে যে অনুরোধ করতে চাই এবং অভিভাবকদেরকে আমি বিনীতভাবে বলতে চাই যে আমাদের সন্তানদেরকে যদি আমরা সুসন্তান হিসাবে গড়তে না পারি, একজন ভালো মানুষ হিসাবে গড়তে না পারি, তাহলে মা হিসাবে আপনি ব্যর্থ, বাবা হিসাবে আপনি ব্যর্থ। এই জন্য সুসন্তান হিসাবে গড়ে তুলতে হবে। যদি সুসন্তান হিসাবে গড়ে তুলতে ব্যর্থ হন, ইঞ্জিনিয়ার হবে, সে বিল্ডিং করতে গিয়ে বাঁশ দিয়ে ঢালাই দিবে, রড দিয়ে ঢালাই দিবে না। রাস্তার ইঞ্জিনিয়ার হলে রাস্তা ঢালাই করতে গিয়ে সে বালু দিয়ে ঢালাই দিবে, বাঁশ দিয়ে ঢালাই দিবে, রড দিয়ে ঢালাই দিবে না। এই জন্য আমাদেরকে সৎ এবং সুসন্তান হিসাবে গড়ে তুলতে হবে। মাতা পিতার আচরণগুলো সৌজন্যমূলক, আদর্শিক, নেতিবাচক এবং গঠনমূলক হতে হবে। আমার বাবা মা যদি এমন কিছু আচরণ সন্তানের সামনে আমরা করি, সেই প্রভাবটা আমার সন্তানের উপরে পড়বে। আমি মা, আমি যদি অনৈতিক কোনো কথা কোনো পুরুষের সাথে বলি, কোনো সমাজের সাথে বলি, অনৈতিক আচরণ করি, আমি মা, আমি যদি একটা বিবাহ অনুষ্ঠানের মধ্যে আমার শরীর প্রদর্শন করে আমি সে অনুষ্ঠানে যাই, তাহলে আমার সন্তানকে মাদ্রাসায়, হেফজোখানায়, আপনার আলিয়া মাদ্রাসায়, কাওমি মাদ্রাসায় যতই পড়াবো, আমার এই সন্তান সুসন্তান হিসাবে গড়ে উঠতে পারবে না। কারণ সে দেখছে আমার মা গায়ে হলুদের মধ্যে কীভাবে নাচে, আমার মা বিবাহের অনুষ্ঠানের মধ্যে কি ড্রেস করে গেছে এবং কোন আঙ্কেলের সাথে কিভাবে কথা বলছে, এই মেয়েটা সেগুলো ফলো করবে। যার কারণে এই মা আদর্শ সন্তান হিসাবে মেয়েকে শিখাতে পারবে না। এই জন্য আমরা দেখছি যে অনেক মা আর মায়েরা হেফজু পড়াবেন, হাফেজি পড়াবেন, মাদ্রাসায় পড়াবেন, আলেম বানাবেন, হাফেজা বানাবেন, জান দিয়ে ফেলাইতেছেন, কিন্তু আপনার নৈতিক চরিত্রের মধ্যে সমস্যা আছে, আপনার চাল চলনের মধ্যে প্রবলেম আছে, আপনি ওইভাবে সুন্দর চলাফেরা করেন না, সচ্চরিত্রবান নারী হিসাবে আপনি গড়ে উঠতে পারেন না, তাহলে আপনার সন্তানকে হেফজু পড়াইয়া আপনি কি পরকাল পার হয়ে যাবেন? এই জন্য আমার মায়েদের কাছে আমার বিনীত আবেদন, বিনীত অনুরোধ, আমার এই ধরনের কথা বলার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনারা আগে নিজেরা ঠিক হবেন, তাহলে দেখবেন সন্তানেরাও ওইভাবেই ইনশাল্লাহ গড়ে উঠবে। সম্মানিত অভিভাবক অভিভাবিকারা, আপনারা শকুন যেমন তার শিকারের দিকে তাকিয়ে থাকে, সন্তানকে এইভাবে চোখ দিয়ে তাকিয়ে থাকবেন সব সময়, যেখানেই থাকেন না কেন। আপনার সন্তান কার সাথে মিশে, কোন ধরনের মেয়ের সাথে মিশে, টিকটক আলা মেয়ের সাথে ঘুরে নাকি একটা আদর্শিক মেয়ের সাথে ঘুরে, আপনার সন্তানটা কি ভালো ছেলে মেয়ের সাথে মিশে না খারাপ ছেলে মেয়ের সাথে মিশে, এটা আপনাকে দৃষ্টি রাখতে হবে। যদি দৃষ্টি না রাখেন
কয়েকদিন পর দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার কথা মানে না, আপনার পকেট চুরি করে, আপনার মানিব্যাগ থেকে টাকা চুরি করে, আপনার ডয়ার থেকে টাকা চুরি করে, আপনার তালা ভেঙে টাকা চুরি করবে। এই জন্য আপনি সব সময় খেয়াল রাখবেন যে অসুন্দর মানুষের সাথে, কুচরিত্র অন্য ছেলে মেয়েদের সাথে আপনি আপনার সন্তানকে মিশতে দিতে পারেন না। আমরা লেখাপড়া যতই করাই, কিন্তু নৈতিকতা সৃষ্টি না হলে এই লেখাপড়ার কোনো দাম নাই। কারণ আপনি যদি একজন কাদের যদি মন্ত্রী হয়, একজন কাদের যদি সাধারণ সম্পাদক হয়, একজন কাদের যদি সেতুমন্ত্রী হয়, আর তার নামে আগে যদি কাউয়া কাদের লাগাই দেয়, তাহলে কি ভালো লাগবে? অতএব ভালো মানুষ হওয়া দরকার। কত পদ হলো, কত বড় ডাক্তার হলো, কত বড় ইঞ্জিনিয়ার হলো, কত বড় মন্ত্রী হলো, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের মূল দেখার বিষয় হলো একটা ভালো মানুষ তৈরি হলো কিনা, সৎ মানুষ তৈরি হলো কিনা। সৎ মানুষ তৈরি না হলে যত বড় মন্ত্রী হন, যত বড় ডাক্তার হন, যত বড় সচিব হন, যত বড় আপনার ম্যাজিস্ট্রেট হন, যত বড় ডিসি হন, আপনার যত বড় ডিও হন, যত কিছু হন, আপনার কথার সাথে লাগাই দিবে যে চোর। কি লাগাই দিবে? সে একটা চোর। অতএব আমাদের এই টঙ্গী ইসলামিয়া আলিয়া মাদ্রাসা থেকে আমরা এমন সন্তান গড়ে দিতে চাই, এমন সৎ মানুষ তৈরি করে দিতে চাই, যারা আগামী দিনে এই জাতির কাজে আসবে, এই জাতির সৎভাবে নেতৃত্ব দিবে, এই জাতিকে সঠিক পথ দেখাতে তারা সক্ষম হবে। আমরা কোরআন শিখাই, হাদিস শিখাই, ফিকাহ শিখাই, কোরআনের তাফসীর শিখাই, হাদিসের ব্যাখ্যা শিখাই, পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, পদার্থ, রসায়ন, জীবন, উচ্চতর গণিত সব শিখাই। আমরা চাচ্ছি আমাদের এখান থেকে যারা লেখাপড়া করবে তারা ডাক্তার হবে, একজন সৎ ডাক্তার হবে। আমরা এখান থেকে লেখাপড়া দিচ্ছি, একজন আলেম হবে, সে একজন দিনদার মুত্তাকিন আলেম হবে, এবং সে একজন শিক্ষক হবে, আদর্শ শিক্ষক হবে। সে একজন ইঞ্জিনিয়ার হবে, আদর্শ ইঞ্জিনিয়ার হবে। সে একজন ডক্টর ডিগ্রি পাস হবে, সে একজন কি হবে? আদর্শ ডক্টর ডিগ্রি পাস একজন শিক্ষক হবে। আমরা এইভাবে চাচ্ছি। অতএব আমি আপনাদের সাথে যেই কথাটা মূলত বুঝাতে চাচ্ছি, আমাদের মূল কার্যক্রম হবে সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তোলা। এই জন্য আসুন আমাদের ভুল ত্রুটিগুলো, আমরা যেগুলো ভুল করি, আমরা মানুষ, আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়, আমাদের কাজের মধ্যে ভুল থাকতে পারে, কথার মধ্যে ভুল থাকতে পারে, চালচলনে ভুল লাগতে পারে। আপনারা আমাদের আপনজন, আপনারা যদি আমাদেরকে বলেন, পরামর্শ দেন, আমরা আপনাদের উপরে সন্তুষ্ট থাকব এবং আমরা শুধরানোর জন্য আমাদের পথ নির্দেশনা হিসাবে কাজ করবে। অনুরূপভাবে স্টেজে যারা আছেন, সম্মানিত আমাদের প্রতিষ্ঠাতার সন্তান, প্রতিষ্ঠাতার নাতি, এছাড়া আরও যারা মেহমানরা আসেন, প্রত্যেকের কাছে আমরা সেই প্রত্যাশা করি আমাদেরকে আপনারা পথ নির্দেশনা দিবেন। আমরা যদি ভুল করি, সেই ভুলটা আমাদেরকে দেখিয়ে দিবেন। আর আমি সকলের কাছে, এখানে যারা স্টেজে আছেন, প্রতিষ্ঠাতার সন্তানরাও আছেন এবং অভিভাবকরা আছেন, সকলের কাছে আমি একটা কথা বলি। আমি 1992 সাল থেকে এই প্রতিষ্ঠানে জড়িত আছি। আর কয়দিন থাকবো আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসবে, চলে যেতে হবে। যৌবনের টকবগে যুবক হিসাবে এখানে প্রবেশ করেছি, একবারে তাজা যুবক হিসাবে ইউনিভার্সিটিতে থেকে অনার্স মাস্টার ডিগ্রি শেষ করেই এই প্রতিষ্ঠানে আমি প্রবেশ করেছি। আজকে আমি বয়স বৃদ্ধ হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। এই বিশাল একটা সময় এই মাদ্রাসা আমি পার করে দিয়েছি। এই প্রতিষ্ঠান একটা মাটির ঘর ছিল এবং একবার ঘরের ভিতরেও
আপনার এক এক গর্ত ছিল এরকম, এগুলোকে প্রতি 6 মাস পর পর লেপতে হতো। সেই প্রতিষ্ঠানটা আজকে আলহামদুলিল্লাহ একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমার যদি মৃত্যু হয়, আমি চাই আমি এই ক্যাম্পাসে যেন আমি শুয়ে থাকতে পারি। আমি এই প্রত্যাশা রাখি জনগণের কাছে, এলাকাবাসীর কাছে, প্রতিষ্ঠাতাদের কাছে এবং অভিভাবকদের কাছে, আমার যে ছাত্রছাত্রী সন্তানদের কাছে, শিক্ষকদের কাছে আমার প্রত্যাশা হলো আমার মৃত্যুর পরে আমি যেন এই ক্যাম্পাসের কোনো একটি কোণার মধ্যে যেন আমার একটা কবর হয়, আমি যেন এখানেই শুয়ে থাকতে পারি। আমার এই প্রত্যাশা আমি রাখি। বাকিটা মহান রব্বুল আলামিন তাকদিরে কি আছে সেটা আমি জানি না। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমার সম্মানিত মেহমানরা আমাদেরকে সময় দিয়েছেন, তাদেরকে আমি অনেক বেশি শুভেচ্ছা জানিয়ে, ইতিমধ্যে আমাদের কাউন্সিলর মহোদয় আসছেন, তাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে যারা আমাদেরকে তাদের মূল্যবান সময়গুলো আমাদেরকে দিয়েছেন, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনারা এখানে এসে আমাদেরকে কৃতজ্ঞতার বেড়াজালে আবদ্ধ করেছেন। আমরা সারাক্ষণ ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ করব এবং সব সময় কৃতজ্ঞ থাকব এবং সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে এবং আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ এসকে মান্নান সাহেব এবং মরহুমা হালেকা বিবি, এই দুইজন প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা করে এবং জান্নাতে উচ্চ মাকাম দান করুক সেই প্রত্যাশা রেখে এবং এসকে মান্নানের পরিবার পরিজন, নাতি নাতনি যারা আছে সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।